আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অবশ্যই রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে কিছু কমেন্ট পড়ব, সাথে হচ্ছে ফাতেহা, মিম আর অনেক দিন মাল্টিব্লগ সামনে নিয়ে কিছু বলি না, ভিডিও তো দেখি না, আরও ভিডিও মনে দেয়ও না। তো আজকে একটা ভিডিও দেখলাম, দেখার পরে সত্যি মনে হলো কিছু কথা বলা উচিত। তো যাই হোক, চলেন শুরু করি। প্রথমেই আমি ফাতেহার ব্যাপারটা নিয়ে বলি। ফাতেহা গতকাল একটা ভিডিও শেয়ার করেছে, সেখানে সে বলছিল যে তার যে বাপের বাড়িতে ভালো লাগছে না সেটা বোঝাই যাচ্ছে, কারণ বুঝতেই পারছেন মা থাকলে যে টেক কেয়ারটা সে পেত সেটা তো ভাই ভাবির কাছে পাবে না, কখনোই সম্ভব না সেটা। তারপরে হচ্ছে সে বলল সে কোথাও বেড়াতে গেছে, কিন্তু সেখানে গিয়ে তার ভিডিও করতে ভালো লাগে নাই, সব জায়গায় আনকমফোর্টেবল লাগে ভিডিও করতে। এটা অনেকেরই হয়, এটা খুব স্বাভাবিক। সবাই গিয়ে ছ্যাঁচড়ার মতো অন্যের বাড়িতে গিয়ে কি খাইলাম কি ঘুমাইলাম এগুলো ভিডিও করতে পারে না, এটা কিন্তু একটা ভালো দিক। কিন্তু বাপ্পি আর তিশা সেটা কখনো থামাতে পারে না, যদি না সেই ফ্যামিলি অবজেকশন দেয়। তো কিন্তু ফাতেহার একটা জিনিস খুব হাস্যকর, ফাতেহার কোনো কিছুই ভালো লাগতেছে না, ভিডিও করতে ভালো লাগতেছে না, কিন্তু ফাতেহা নিজের চেহারাটা দেখতে, কিন্তু চেহারাটা আমাদেরকে দেখাতে, আসলে আমাদেরকে না, আমার যেটা মনে হয় যে ওর এক্স হাজব্যান্ড কেবরিয়াকে দেখাতে চায় যে ও কত ভালো আছে, বা তাকে স্মরণ করিয়ে দিতে চায় যে আমি ফেসটা বারবার দেখাচ্ছি, কোনোভাবেই আমার চেহারাটা ভুলবে না, এটাই মনে হয়। না হয় একটা মেয়ে ব্লগিং বলতেই ও কিন্তু ক্যামেরার সামনে চলে আসে, হ্যাঁ, ক্যামেরার সামনে এসে ওর এই গল্প সেই গল্প অনেক ধরনের ঠাকুরমার ঝুলিয়ে নিয়ে বসে যায় ও, দেখি। তো সব কিছু তার কাছে আনকমফোর্টেবল লাগে, কিন্তু এত লাথি গুতা, এত মানে নোংরামি তার প্রকাশ পাওয়ার পরেও সে তার চেহারাটা নিয়ে ক্যামেরার সামনে বসতে তার বিন্দুমাত্র লজ্জা লাগে না, তার বিন্দুমাত্র আনকমফোর্টেবল লাগে না। এইটা তো হতে পারে না, তাই না? যাই হোক, তো দেখলাম সকালেই বাপ্পির, আমি এই সকালবেলা দেখলাম যে বাপ্পির ভিডিও আসছে, সকালবেলা না, সরি, একটু আগে, হ্যাঁ একটু আগে বাপ্পির ভিডিও আসছে। তো তখন বাপ্পি, এখন বাজে হচ্ছে প্রায় 3:30টার মতো বাজে। তো বাপ্পির ভিডিও ধরেন হয়তো 11টা-12টার দিকে আসছে মনে হয়। তো সেখানে দেখলাম যে তারা দাওয়াতে যাবে, তার আগে যেটুকু বুঝলাম যে তিশার খুব মেজাজ খারাপ, কারণ জমিদারের ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, তো কোনোদিনও রান্না বান্না করে নাই, কোনোদিনও রান্নাঘরে যায় নাই। তো একটু তার সে খুব রেগে আছে যে তাকে ডিম ভাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। রান্না তো কিছুই না, একটা ডিম ভাজবে আর ওই যে দোকানের কেনা পরোটা সেটা ভেজে দিবে, এটুকু করতেই তার চেহারা একদম মানে লাল থেকে মানে কি বলে টমেটো হয়ে যাচ্ছে, এরকম আর কি। না, টমেটো হয় নাই, নীল হয়ে যাচ্ছে রাগে। তো সেখানে বাপ্পি জিজ্ঞেস করতেছে যে নিশিকে ডিম দিবা না, আর কিছু একটা কথা বলছে, বা কোনো একটা নোংরা কথা হয়তো বা বলছে, যার কারণে বাপ্পিকে কাট করতে হয়েছে। হ্যাঁ, কাট করতে হয়েছে। চিন্তা করে দেখেন যে এই মহিলা কতটা হারামি। আর এই যে নিশি যে একটা মুখোশ সবার সামনে প্রকাশ করে, আমার ভাবি খুব ভালো, আমার ভাই খুব ভালো, এটা যেমন আমরাও জানি, এটা ও জানে, কিন্তু তারপরেও ওর এই ধরনের নাটক করা আসলে ঠিক সাজে না। তো যাই হোক, তারপরে তারা সাজুগুজু করে বের হলো, হ্যাঁ, কারণ ফাতেহা সেই জিনিসগুলো ভিডিও করে নাই, সেগুলো হয়তো বা তিশা ভিডিও করবে। তো যাই হোক, এই ব্যাপারটা পরে শেয়ার করতেছি, লাস্টের দিকে শেয়ার করব। তো যে কমেন্টগুলোর কথা আমি বলতেছি সেটা হচ্ছে আমার খুব প্রিয় একজন আপু, যিনি কিনা আনুন্নাহার আপু। তো আপু কমেন্ট করেছিল, মানে উনি যখন প্রেগনেন্ট ছিলেন, বিশেষ করে তানজিলা আর মিমকে দেখে আসলে এই ধরনের জিনিস আমাদের মনের মধ্যে আসে যে আমরা কত কষ্ট করেছি, কিন্তু এরা কিভাবে করে এই প্রেগনেন্সিকে অসুস্থতা বলে বিছানায় পড়ে আছে। তো আপু লিখেছে যে
ওনার যেদিন বাচ্চা হবে দুপুরে ওনার বাচ্চা হয়েছে এবং উনি সকালবেলা নিজে নাস্তা টাস্তা রেডি করে হাসপাতালে গেছে। চিন্তা করে দেখেন, মাশাআল্লাহ আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। মানে কতটা কষ্ট, তাই না? যে কিছুক্ষণ পরে যার দুপুরে বাচ্চা হবে তাকে সকালবেলা রান্না বান্না করে তারপরে তাকে যেতে হয়েছে। হ্যাঁ, অথচ অন্যদিকে আমরা কি দেখতেছি, মিম, তানজিলা, এদেরকে দেখেন কি পরিমাণে খবরদারি এরা শ্বশুরবাড়িতে করে। তানজিলার কথা বলতেছি, মিম তো শ্বশুরবাড়ির ধারে কাছেই যায় না। তানজিলা কি পরিমাণে খবরদারি তার শাশুড়িকে করে, এমনভাবে মনে হয় যেন তানজিলার শাশুড়ি আর ওর শাশুড়ি হচ্ছে বউয়ের ভূমিকা পালন করতেছে। মানে শাশুড়ি যে এই যে মাথায় উঠাচ্ছে না, এরপরে আর নামাতে পারবে না তানজিলাকে। কারণ তানজিলা একটা বেয়াদব, সেটা তানজিলার কথাবার্তা, আচার আচরণ সব কিছুতেই কিন্তু প্রকাশ পায়। এতে কিন্তু কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এবার আমি যেমন বলছিলাম যে ফাতেহা না, মিমের কমেন্ট বক্স হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। যেখানে কমেন্ট আসতেছিল কিন্তু সাডেনলি মিম কমেন্ট বক্স বন্ধ করে দিছে। তো সেটা যারা লোকজন বলতেছে যে সেখানে নাকি সাকিবের যে প্রেমিকা ছিল, আমরা দেখছি মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল। সাকিব খুবই ভুল করছে, এরকম একটা দজ্জাল মেয়েকে বিয়ে করছে, এবং সেটার জন্য দায়ী কিন্তু সাকিবের মা আর হচ্ছে বাবা। এরা আসলে লোভে পড়েই এই তানজিলার সাথে বিয়ে দিছে। ওরা ভাবছে ওদের চ্যানেল গ্রো করবে, ওরা ইনকাম করতে পারবে, সেই লোভে পড়ে কিন্তু ওরা সাকিবকে বিয়ে দিচ্ছে, এবং সাকিবকে আলটিমেটলি মেনে নিতে হয়েছে। কিন্তু ওই মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং ভদ্র ছিল। আশা করি এই সাকিবের মা আস্তে আস্তে বুঝতে পারবে যে আসলে তার ছেলেকে সে কোথায় বিয়ে করাইছে। টাকা পয়সায় কিন্তু জীবনের সব কিছু না। তো যাই হোক, সবাই বলতেছে ওই মেয়ে নাকি কমেন্ট করছিল যে কিভাবে করে সাকিব আর তানজিলা মিলে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আসলে কেউ কারো জীবন নষ্ট করতে পারে না। হ্যাঁ, প্রেম ছিল, এখন যদি সেই ছেলের ফ্যামিলি বিয়ে না করে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা আমার জন্য ছিল না, বা আল্লাহ আমার জন্য এখানে ভালো কিছু লিখে রাখে নাই বলে আল্লাহ আমাকে এখানে বিয়ে দেয় নাই, যার কারণে তানজিলার সাথে সাকিবের বিয়ে হয়েছে। এটাকে পজিটিভভাবে নেওয়াই ভালো। যদি ওই মেয়ে যদি কমেন্ট করে থাকে, সেটা আমি বলছি। তো যাই হোক, এবার এই মিমের ব্যাপারটা দেখেন। মিম এমন একটা ভাবসাব নিচ্ছে যে মিম কোনো জমিদারের বউ বা কোনো জমিদার পরিবার থেকে আসছে, যেরকম কিনা তিশাও করে। হ্যাঁ, মানে ওদের এমন একটা ভাবসাব যে ওরা রান্না করতে পারবে না, ওরা ঘরের কোনো কাজ করতে পারবে না, আর সারাক্ষণ ওদের মুখে শুনবেন ওরা অসুস্থ। প্রেগনেন্সি কি কোনো অসুস্থতা? প্রেগনেন্সি কোনো অসুস্থতা নয়। প্রেগনেন্সির সময় আপনি ঘরের সমস্ত কাজকর্ম নর্মালি করতে বলে ডাক্তাররা, এবং আপনার করা উচিত। আপনি যখন, এখন আমরা যেমন সব কাজ নর্মালি করি, যখন প্রেগনেন্ট হবেন তখনও সব কাজ নর্মালি করবেন, শুধুমাত্র ভারী জিনিসগুলো তুলতে পারবেন না। আর সেগুলো যখন আপনি ঠিকঠাক মতো করবেন তখনই কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু মিম বলেন, মিমের তো একবার প্রথমটাই সিজার হয়েছে, তো ওর তো সম্ভাবনা খুবই কম সেকেন্ড বেবি নর্মাল হওয়ার। কিন্তু তানজিলার কথা চিন্তা করেন, তানজিলার কি কোনো সম্ভাবনা আছে? ওর 90%ই সম্ভাবনা সিজার হবে, আর 10% হয়তো ওর নর্মাল হবে। কারণ ও যেইভাবে আরাম আয়েশ করে শ্বশুরবাড়িতে দিন কাটাচ্ছে, ঘরের কোনো কাজকর্ম করে না, শুধু খবরদারি করে বেড়াচ্ছে আর ভিডিও করে বেড়াচ্ছে। এবার মাল্টিব্লক শার্মিকে নিয়ে একটু কিছু বলি। মাল্টিব্লক শার্মি হচ্ছে বেয়াদবের বেয়াদব, ওর খালি 2 গালে থাবড়ানো উচিত। হ্যাঁ, ওখানে ওর ভাই বিল্লু তার বউকে ক্যামেরার সামনে এসে যা তা বলে যে ওর বউ নাকি সে রান্না বান্না করতেছে, বাচ্চাগুলোকে দেখতেছে, ঘরের কাজকর্ম করতেছে। হ্যাঁ, সব কিছু করার পরেও অন ক্যামেরায় বলে যে তুই কিছু করতে পারবি না, তুই 11টার সময় ঘুম থেকে উঠোস, তুই এই তুই সেই। অথচ নিজের বোন মালতি শারমিন নাকি দুপুর 2টায় ঘুম থেকে উঠে, দুপুর 2টায় তারা সকালের নাস্তা খায়, সন্ধ্যা 6টায় তারা দুপুরের খাবার খায়, এবং রাত কয়টার সময় তারা ডিনার খায়। বুঝতেই পারতেছেন, মানে এটা কি কোনো জীবন মানুষের হইতে পারে বলেন তো? দুপুরে যদি দেরি করে হয় সেক্ষেত্রে দুপুরবেলা লাঞ্চটা খেয়ে ফেললেই হয়, তখন নাস্তা খাওয়ার দরকারটা কি, রাইট? আর রাতের খাবারটা তাহলে একটু তাড়াতাড়ি খেয়ে ফেললে কিন্তু হয়ে যায়। কিন্তু না, ওদের 3 বেলা খাবার পেটের মধ্যে ঢুকতে হবে, বিশেষ করে শারমিনের। ওরে বাবা,
যেভাবে করে গপাগপ খায় ওর খাওয়া দেখলে মানে অদ্ভুত লাগে। আর যতবার আমি শারমিনকে দেখি ততবার আমার মনে হয় যেন মিম অনেক বেশি ভালো শারমিনের তুলনায়। মিম অ্যাটলিস্ট তার শাশুড়িকে খাটায় নিয়ে, মিম অ্যাটলিস্ট শ্বশুরবাড়িকে দাওয়াত দিয়ে কিন্তু শাশুড়িকে কোনোদিনও কাজ করতে আমি দেখি নাই। মিমের বাসায় এসে শাশুড়ি কিন্তু চুপচাপ বসেছিল, এসে খেয়ে গেছে, মিম রান্নাবান্না করে খাওয়াইছে। কিন্তু শারমিনের বাসায় এমন একটা দিন আপনারা দেখছেন যে শাশুড়িকে দাওয়াত দিছে, শাশুড়িকে রান্নাঘরে ঢুকতে হয় নাই, এমন কোনো দিন পাবেন। তো তারা কক্সবাজার বেড়াতে যাচ্ছে, সুটকেস কিন্তু গুছালো হচ্ছে আপনার এই রাজ গুছালো, ঠিক আছে। শারমিনের কাজ ছিল কি, শারমিনের কাজ ছিল শুধু মোবাইল ধরে ভিডিও করা, টাকা ইনকাম করা। হ্যাঁ, এটা হচ্ছে ওর মেইন কাজ। এবং শাশুড়ি বলল মোবাইল নিয়ে আসে নয়, শারমিনের শাশুড়ির সাথে যে একটা বেয়াদবি করে কথা বললো, এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে সেখানে রাজ কোনো কিছু বলে নাই। রাজের অবশ্যই বলা উচিত ছিল, বলতেছে মানে একটা মানুষকে ভদ্রভাবে কথা বলা উচিত। এটা এদের ফ্যামিলির লোকজন জানে না কিভাবে করতে হয়। আমার মনে হয় যে এই যে বিল্লুর মা তার সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারে নাই, আজকে আমাকে বলতে বাধ্য হইতে হইল। আমি কিন্তু একসময় বিল্লুর মার পক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু আসলে বিল্লুর মার এই যে 3টা সন্তান যে 3 দিকে বেয়াদবি করে, বাবু তো মার সাথে একদম সরাসরি দুইটাই করে কথা বলে, সেটা দেখছি। বিল্লু তার বউর সাথে যাতা ব্যবহার করে, আর ওইদিকে শারমিন তার শাশুড়ি, এই যে শাশুড়ির সাথে বেয়াদবি করে। হ্যাঁ, সে খুব মানে রুডভাবেই কিন্তু তার শাশুড়ির সঙ্গে কথা বলে, এবং শাশুড়ি তার বাড়িতে এসে কখনোই চুপচাপ বসে খেতে পারে না। আজকে একটা সন্তানের সামনে যদি তার মায়ের সাথে এরকম ব্যবহার হয় এবং সন্তান যদি চুপ করে থাকে, তাহলে সেটার দায়ভার কিন্তু শুধু ছেলের বউয়ের উপরে পড়ে না, ছেলের উপরেই বেশি বর্তায়। আজকে যদি মানে এই মাল্টি শারমিনের শাশুড়ি যদি মাল্টি শারমিনের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে দায়টা কিন্তু আগে যাবে হচ্ছে রাজের উপরে, কারণ রাজকে আগে তার মাকে সামলাতে হবে। তো এখানেও একই কথা, যদি তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা হয়, আমি বলবো এটা খারাপই। কেন এই একটা মহিলা, হ্যাঁ একটা মহিলা যে কিনা 2টা পর্যন্ত ঘুমায়, তার মানে তার গায়ে যথেষ্ট এনার্জি সঞ্চয় করছে সে, তারপরে সে কেন একা একা তার ঘরের কোনো কাজ করতে পারে না? তারপরে তার মধ্যে প্রচুর ফ্রাস্ট্রেশন সে শো করলো যে তার মন ভালো না, তার ভালো লাগে না বাসায় বসে থাকতে। সে তো আসলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো মেয়ে না, সে তো কাঙ্গালিনী, বিভিন্ন জায়গায় যায়, রাত কয়টার সময় চলে যায় তো গান গাইতে। আসলে তার মা তাদেরকে সেভাবে শিক্ষাই দেয় নাই। এখন আমাকে বলতে হচ্ছে বাবুর অনেক কিছু দেখে, বিল্লারের অনেক কিছু দেখে, এবং শারমিনের অনেক কিছু দেখে। ওইদিকে যতবার আমি বললাম যে শারমিনের সাথে যখনই আমি দেখি তখন আমার মিমকে ভালো লাগে, এই জন্যই বলে না যে নিচের দিকে তাকাও, তাহলে তোমার আর মনে কোনো কষ্ট থাকবে না। সো মিম অ্যাটলিস্ট নিজে কষ্ট করার চেষ্টা করে, যতটুকুই করে। হ্যাঁ, মিমকে যেমন আমি বললাম এই যে বসে থাকার মধ্যেও কিন্তু মিম কিন্তু নিজের ঘরটর গুছায় রাখে, বা ক্যামেরার সামনে এসে বারবারই বলে না যে ভালো লাগে না এই কথাটা কিন্তু বলে না। বা সে এই যে তার স্বামীকে একটা কিনে দিচ্ছে, আপনার হোন্ডা কিনে দিচ্ছে দামি, সেখানেও কিন্তু সে কোনো কষ্ট দুঃখ কিন্তু সে আমাদের সাথে শেয়ার করে না, সে কিন্তু খুশি মনেই দিচ্ছে। আর হ্যাঁ, এটা ঠিক যে বাবুর অনেকেই বলে যে বাবু যে বিয়ে করছে এটাই তো বেশি। কেন, বাবুর মধ্যেই বা কি আছে যে একদম মানে মিমকে বিয়ে করলেই তাকে হোন্ডা কিনে দিতে হবে? বাবুর কি আছে? বাবু তো টোটালি আকাইম্মা, কিছুই করতে পারে না। একটা কাজ করে ইনকাম করে না মাকে দিতে পারতেছে না বউকে দিতে পারতেছে, ঘরের কাজকর্ম করে চাকরের মতো আছে, এটুকু শুধু করতে পারতেছে। তো যাই হোক, এই জন্যই আমি বললাম যে শারমিন আর মিমের সাথে যদি তুলনা করি, মিম অনেক গুণ বেটার শারমিনের তুলনায়। শারমিন টোটালি আকাইম্মা একটা মহিলা। হ্যাঁ, মিমও ঘুরঘুর করতে চায়, কিন্তু তারপরেও মিম কিন্তু নিজের সংসারটাকে ঘরদর গুছায় রাখা সব কিছু কিন্তু সে করতেছে। বা যখন কাউকে দাওয়াত দেয়, সে আর তার হাজব্যান্ড মিলেই কিন্তু কাজ করতেছে। তো সেখানে
এই মাল্টি শারমিন কোনো দিন তার বাসায় দাওয়াত দিয়ে তার শাশুড়িকে খাওয়াইছে, তার শাশুড়িকে কাজ করেই খাইতে হয়েছে, এক বেলাও তার শাশুড়ি কাজ না করে খাইতে পারে নাই ছেলের বাড়িতে। আর ওইদিকে বললাম যেটা যে বাপ্পিরা যে বেড়াতে গেছে তার পরেরটা শেয়ার করি। যেখানে দেখলাম যে ওরা বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে ফ্রুটস টুটস কেটে দিছে। চিন্তা করে দেখেন এই বাপ্পি কত বদা বেটা, সমস্ত ফলগুলি এনে তার ছেলে মেয়ের সামনে আর তার বউয়ের সামনে রাখছে, বোনের কাছ থেকে নিয়ে আসছে এবং বোনকে একবারও বলে নাই যে তুই এখানে উঠে খাইস, আমি ওদের সামনে দিছি না। সে তার পোলাপানেরকে আর তার বউরে খাওয়ার জন্য সব ফ্রুটগুলি এনে তার বউ আর তার তানের মাঝখানে রাখছে। আবার অন্যদিকে সে তাবিয়া কি একটা ড্রেস পরছে আর কি ধরনের আচরণ করতেছে, হ্যাঁ, যেগুলি টোটালি ন্যাকামো, সেই আচরণ করে এরা মা আর বাবা মা মিলে বাহ 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 দিচ্ছে, ওয়াও কি সুন্দর আচরণ করতেছে। তাহলে এই মেয়ে কি কোনোদিন শিখবে? আর বুঝতে পারেন, ভাবতে পারেন যে এই মেয়ে বড় হয়ে কি হবে? তানজিলা তো একটা হইছেই, তাবিয়া কি হবে সেটা দেখে।